1970 সালে তৎকালীন পাকিস্তানের সংবিধানে এবং জেনারেল ইয়াহিয়া খানের এলএফও এর আওতায় অনুষ্ঠিত জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচিত সংসদদের দিয়ে স্বাধীন বাংলাদেশে প্রথম গণপরিষদ অধিবেশন বসে এবং 1972 সালে 10ই এপ্রিল এই অধিবেশন শুরু হয় এবং 12ই অক্টোবর সংসদ অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন প্রণীত সংবিধান গৃহীত হয়। যদিও এই সংবিধানে সরাসরিভাবে মুজিববাদের উল্লেখ ছিল না, তবুও মুজিববাদের মূল নীতির উপর তথা ভারতীয় সংবিধানের নীতিমালার উপর ভিত্তি করেই গঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান বা শাসনতন্ত্র। সংবিধানের প্রস্তাবনায় বলা হয়, আমরা অঙ্গীকার করিতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও প্রাণ উৎসর্গ করতে উদ্বুদ্ধ করিয়াছিল, যেমন জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সেই সমস্ত আদর্শই এই সংবিধানের মূলনীতি হইবে। আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক অধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। কিন্তু আমরা দেখতে পাই সংবিধানের বিভিন্ন ধারায় রাষ্ট্রের 4 মূলনীতির সুস্পষ্ট স্ববিরোধিতা এবং এভাবেই সংবিধানের প্রস্তাবনা এবং মূলনীতি প্রথম সংবিধানের মধ্যেই লঙ্ঘিত হয়। সমাজতন্ত্রের কথাই ধরা যায়। সংবিধানের 10 নং ধারায় উল্লেখ করা হয় যে মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত, ন্যায়ানুগ এবং সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে। কিন্তু সংবিধানে কোথাও উল্লেখ করা হয়নি যে বাংলাদেশের ব্যক্তিগত সম্পত্তি উচ্ছেদ করা হবে, অথচ ব্যক্তিগত মালিকানা সমাজতন্ত্রের আদর্শের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যহীন। 13 নম্বর ধারায় বলা হয়, উৎপাদন যন্ত্র এবং উৎপাদন ব্যবস্থা সময়ের মালিক বা নিয়ন্ত্রণ হইবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানা ব্যবস্থা নিম্নরূপ হইবে। প্রথমত, রাষ্ট্রীয় মালিকানা অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রীয় এবং সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা। দ্বিতীয়ত বলা হচ্ছে সমবায় মালিকানা, আইনের দ্বারা নির্দিষ্ট সীমার মধ্যে সমবায় সমূহের সদস্যের পক্ষে সমবায় সমূহের মালিকানা। তৃতীয়ত ব্যক্তিগত মালিকানা, আইনের দ্বারা নির্দিষ্ট সীমার মধ্যে ব্যক্তির মালিকানা। 42 নম্বর ধারায় আরও বলা হয়, আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বিধি ব্যবস্থা করিবার অধিকার থাকিবে এবং আইন কর্তৃক ব্যতীত কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বা দখল করা যাইবে না। আওয়ামী লীগের সমাজতন্ত্র সম্পর্কে জনাব বদরুদ্দিন ওমর সাপ্তাহিক সধিকারে 3 সেপ্টেম্বর 1972 সালে একটি নিবন্ধ লেখেন। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগের সমাজতন্ত্রের উত্তরণের পদক্ষেপ হিসাবে জাতীয়করণের নীতি সত্যিকার অর্থে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য গৃহীত হয়নি। সমাজতন্ত্রের উত্তরণের প্রথম পদক্ষেপ হিসাবে শিল্প, ব্যাংক, বীমা ইত্যাদি জাতীয়করণ করা মানেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা নয়। রাষ্ট্রায়ত্তকরণ মানেই সমাজতন্ত্র নয়। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত না এক বিশেষ চরিত্রের রূপ পরিগ্রহ করছে, শ্রেণী শোষণের অবসান ঘটিয়ে তার শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সংগঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সমাজতন্ত্রের কথা বলা সততা, বাচালতা ব্যতীত আর কিছুই না। তিনি বলেন, এটা তো সমাজতন্ত্র নয়, বরং সমাজতন্ত্রে উত্তরণের প্রথম পদক্ষেপ সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে কৃষক, শ্রমিক, জনগণকে সরিয়ে রাখার অপচেষ্টা। আওয়ামী লীগ সরকারের সমাজতন্ত্রের নীতি দেশে আজ যে অরাজকতা সৃষ্টি করেছে সেটা বিস্ময়কর নয়, বরং অতি স্বাভাবিক। কারণ যে রাষ্ট্র আজ বিভিন্ন শিল্প, বাণিজ্য এবং অর্থনৈতিক সংস্থাগুলি জাতীয়করণ করছে, সে রাষ্ট্রের নেতৃত্ব শ্রমিক, কৃষক শ্রেণীর হাতে নেই, বরং বুর্জোয়া সামন্ত শ্রেণীর হাতে। কাজেই তাদের নিজেদের দ্বারা রচিত যে কোনো নীতির মতো এই জাতীয়করণের নীতিও তাদের শ্রেণী স্বার্থেই উদ্ধার করবে। সমাজতন্ত্রের নীতি গ্রহণ করে তারা যে জাতীয়করণের প্রথা প্রবর্তন করছে, তাতে জনগণ
কোনো উপকার পাচ্ছে না, বরং তাদের স্বার্থের বিরুদ্ধেই এই নীতি। ফলে সরকারি দল এবং দোসররাই নিজেদের অর্থ গুছিয়ে নিতে এবং অবাধে লুটপাট করে দেশের সম্পদ উজাড় করার সুযোগ পেয়েছে। The Constitution adopted in 1972 was heralded as a beacon of hope for the newly independent nations, declaring its citizens as the true owners of the state. However, over the past 53 years, this constitution has failed to provide the safety and assurance promised to the people. Rather, it empowered the head of the state and key political figure to infringe on the fundamental rights of citizens using tools such as presidential orders, special act, and suppressions under the guise of maintaining social order. So it can be said that the time has come to re-examine and rewrite the constitutions to truly fulfill the aspiration of the liberation war. জনগণের সাথে ধোঁকার খেলা বছরের পর বছর থেকে চলছে। পাকিস্তান আমলে চলেছে, পাকিস্তান আমলে শেখ মুজিবের আওয়ামী লীগের দ্বারা চলেছে, বাংলাদেশ হওয়ার পরে এই আওয়ামী লীগের দ্বারাই সমাজতন্ত্রের মুজিববাদের বুলির মাধ্যমে চলেছে। তারপরে সরকারগুলো কোনো অংশে কম যায়নি। Fundamental features of our 1972's constitutions. A key contradiction within the 1972 constitution is its attempt to blend democracy with socialism. আমি কেবলই এটা বললাম। By creating a socialistic economy. Particularly in Article 10 advocated for socialism as a guiding principles of the economy. However, the socialist framework in Bangladesh proved to be nothing more than a political tool to exploit the abandoned property left behind by non-Bengali communities and vested interest. These systems was used to benefit party leaders rather than to create an equitable economic order. True democracy cannot coexist with the manipulated socialist model where wealth and resources are concentrated in the hands of a few. True democracy cannot coexist with the manipulated socialist model where wealth and resources are concentrated in the hands of a few, contradicting the principles of equal ownership for all citizens. While the constitutions made lofty promises of a socialist economy that would ensure fairness and justice, it soon became apparent that the system was set up to serve the interest of the ruling party. The nationalizations of industries and properties provided party leaders with control over wealth and resources. As a result, the socialist economy became farce, enabling the political elites to entrench their power, while ordinary citizens were left with the minimal right. Then the term secularism or dharmanirapekkhata was another key principle enshrined in the constitutions. While Article 12 sought to establish secularism, the applications of this principle was often selective, with political actors exploiting religious sentiments when it suited them. And in a democracy, secularism is necessary to ensure that all citizens, regardless of their faith, are treated equally before the law. Without secularism, democracy cannot thrive as it would. Privilege one group over another, leading to instability and divisions. এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই সেটা একটা সেকুলার সোসাইটি প্রতিষ্ঠিত হবে। কাজে আলাদা করে ধর্মনিরপেক্ষতা শব্দটা প্রথম সংবিধানে ছিল অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়। This word included just to show gratitude to Indian authority because it was a prescriptions given by Indian policymakers. Similarly, the constitution's definitions of nationalisms as Bengali
আর্টিকেল 6 এ বলা হয়েছে, ক্রিয়েটেড ডিভিশনস রাদার দ্যান ইউনিটি। এই বেঙ্গলি ন্যাশনালিজমস জাতিকে বিভক্ত করেছে, বাংলাদেশিদেরকে। Nationalisms in the context of statehood should encompass all citizens regardless of ethnicity, religions or language. By restricting nationality to a singular identity, the constitutions alienated non-Bengali communities, including ethnic minorities like the Chakmas, Garo, and other tribal. True nationality should reflect the diversity of the state's populations and provides a sense of belongings to all its citizens. The Constitution's failure to address this has contributed to long-standing ethnic tensions within the country. Then the violation of the fundamental human rights. One of the most glaring failures of the 1972 Constitution is its infringements on the fundamental rights of citizens as outlined in Article 31 to 39. These articles promises the protections of the individual liberties, but subsequent provisions and amendments have consistently violated these rights. For instance, the power vested in the President and Parliament to infringe upon these rights in the name of social unrest, friendly relations with foreign states, created loopholes that allowed the states to bypass the protections. এবং সেটা বুঝতে গেলে আমাদের এই 35 থেকে 49 পর্যন্ত ধারাগুলোকে বুঝতে হবে। মৌলিক অধিকারের প্রশ্নে আওয়ামী লীগ প্রণীত সংবিধানের নিম্নে বর্ণিত 3টি ধারা পর্যালোচনা করলে পরিষ্কার বোঝা যাবে যে কি করে অতি কৌশলে আওয়ামী সরকার নতুন শাসনতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার হরণ করে। 35-এর ক, অপরাধ দায় যুক্ত কার্য সংগঠনকালে বলবৎ ছিল। এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না, এবং অপরাধ সংগঠনকালে বলবৎ সেই আইন বলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত, তাকে তাহার অধিকার বা তাহা হইতে ভিন্ন কোনো দণ্ড দেওয়া যাইবে না। খতে বলা হয়, এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার হয়রানি বা ফৌজদারি কার্য বিধির মধ্যে শপথ করা যাইবে না। ফৌজদারি অপরাধের দায় অভিযুক্ত। গতে বলা হচ্ছে, আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন নিরপেক্ষ আদালত বা ন্যায়পীঠে দ্রুত ও প্রকাশ্যে বিচার লাভের অধিকারী হইবেন। তবে সত্য থাকে যে জননিরাপত্তা বা নৈতিকতার কারণে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে গোপনে কার্যধারা পরিচালনার জন্য সংসদে আইন দ্বারা বিধান প্রণয়ন করিতে পারিবেন। শুরু হয়ে গেল এখান থেকেই। কোনো অপরাধের দায় অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধা দেওয়া যাবে না, বাধা প্রদান করা যাইবে না। কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না, কিংবা নিষ্ঠুর, অমানসিক অথবা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না। উপরে উল্লেখিত ধারাগুলো সংবিধানে থাকলেও মূলত কেতাবি কায়দায় কেড়ে নেওয়া হয় জনগণের মৌলিক অধিকার। 35 নম্বর ধারায় প্রকাশ্য এবং নিরপেক্ষ বিচারের অধিকার দেওয়া হয় ঠিকই, কিন্তু জননিরাপত্তার, নৈতিকতা ও যুক্তিসঙ্গত কারণে গোপন বিচার অনুষ্ঠানের জন্য সংসদ প্রয়োজনে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে বলে বিধান রাখা হয়। কিন্তু ওই যুক্তিসঙ্গত কারণটি যুক্তিসঙ্গত কিনা তা নির্ধারণ করার দায়িত্ব কোনো কর্তৃপক্ষকে দেওয়া হয়নি সংবিধানে। ফলে মূল ক্ষমতা পক্ষান্তরে চলে যায় সরকারের হাতেই। অতি কৌশলে 36 এবং 37 নম্বর ধারায় যুক্তিসঙ্গত কথাটি যোগ করে মূলত মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয় জনগণের কাছ থেকে। এরপরে সংবাদপত্রের এবং বাক এবং মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে সংবিধানের 39 নম্বর ধারায় বলা হয়, চিন্তা এবং বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা দান করা হইল। রাষ্ট্রীয় নিরাপত্তা, এর পরের খতে বলা হচ্ছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার সাথে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক এবং ভাব প্রকাশের অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা দান করা হইল। এই ধারা অনুযায়ী কোনো বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে সংবাদপত্র কিছু লিখতে পারবে না, অর্থাৎ সরকার যাকে বন্ধু রাষ্ট্র বলে মনে করবে তার সম্পর্কে কোনো বক্তব্য কেউ উচ্চারণ ও প্রকাশ করতে পারবে না। সংবিধানের 63 ধারায় বলা হয়, যুদ্ধ কিংবা আক্রমণ বা সমস্ত বিদ্রোহকালে জননিরাপত্তা নিশ্চিত করিবার এবং রাষ্ট্রকে রক্ষা করিবার উদ্দেশ্যে সংসদের কোনো
আইনকে এই সংবিধানের আওতায় অবৈধ প্রমাণিত করার কোনো কিছু আদালতে চ্যালেঞ্জ করা যাইবে না। এ ধারায় যুদ্ধ এবং আক্রমণের সঙ্গে সশস্ত্র বিদ্রোহের প্রশ্নটি কৌশলে যেমন জড়িত করে দেওয়া হয়েছে, তেমনি বলা হয়েছে যে ওই ধরনের অবস্থায় সংসদ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবে এবং সংবিধানের ধারা মতে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাইবে না। সংবিধানে উল্লেখিত ধারাসমূহ পরবর্তীকালে বিরোধীদের দমন করার জন্য আওয়ামী লীগ সরকার নির্লজ্জভাবে ব্যবহার করে, তা তো আমরা দেখতেই পাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আইসিটি অ্যাক্ট, জাতির পিতা বঙ্গবন্ধুর ফ্যামিলিকে রক্ষা আইন, কত আইনই আমরা দেখলাম। এইভাবেই মৌলিক অধিকারকে ধ্বংস করা হয় এবং এই subsequent provisions and amendments have consistently violated these rights, and for instance the power vested in the president and parliament to infringe upon these rights in the name of social unrest or friend relations with the foreign states, and created loopholes that allowed the state to bypass the protections. সংবিধান কোনো অপরিবর্তনীয় ধর্মীয় পুস্তক নয় কিংবা বিজ্ঞানের কোনো সূত্র না, অথবা এমন কিছু না যেটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে না। তবে পরিবর্তনের পদ্ধতিটি অবশ্যই সংবিধানে উল্লেখ থাকা প্রয়োজন। 2/3 মেজরিটি নিয়ে 300-র মধ্যে 250 জন আসলো, আর কতিপয় ব্যক্তিকে বা দলীয় স্বার্থের জন্য যেমন খুশি তেমন একটা আইন তৈরি করে সংবিধান পরিবর্তন করে ফেলার যে পদ্ধতি আমরা 53 বছরে দেখেছি, সেটাকে বন্ধ করার জন্যও সংবিধানের রিফর্ম শুধু না, মানে নতুন করে সংবিধান প্রণয়ন করা জরুরি। কারণ এই সংবিধান হচ্ছে অ্যামেন্ডমেন্টের সংবিধান। এই অ্যামেন্ডমেন্টগুলোর বেশিরভাগই হয়েছে দল এবং ব্যক্তির স্বার্থসিদ্ধির জন্য। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য পিপলস রাইট অর উইথ পিপলস অ্যাসপাইরেশনস। 72-এর সংবিধান লেখা হয়েছিল ভারতীয় সংবিধানের কিছুটা অংশকে অনুকরণ করে আর কিছুটা ভারতের প্রেসক্রিপশনের অনুযায়ী, যার ফলশ্রুতিতে দ্যাট কনস্টিটিউশন শুধুমাত্র রাষ্ট্রীয় প্রধানত প্রেসিডেন্টকে ক্ষমতায়ন করেছে। দ্য কনস্টিটিউশনস empowered the president, often under the directive of the prime minister, to use these provisions to suppress dissent and violate the rights of citizens. And the creation of the Rokhi Bahini Act, the Special Power Act, and the Printing Press and Publication Act during the period of Sheikh Mujib's regime are all examples of how fundamental rights were trampled in the name of state security and social order. These laws were used to suppress the media, curtail free speech, and stifle political oppositions. এবং এই জনগণকে স্তব্ধ করার যে প্রবণতা, সেটা মূলত শুরু হয়েছিল সরকারের অনৈতিক, বেআইনি এবং দুর্নীতির সাথে জড়িয়ে পড়ার যে ঘটনাগুলো, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, পক্ষান্তরে ক্ষমতায় টিকে থাকার জন্য। যখন মুক্তিযুদ্ধ বা লিবারেশন ওয়ারের মতো সশস্ত্র একটি বিপ্লব একটি বুর্জুয়া ভিত্তিক, ক্ষমতা কেন্দ্রিক এবং কোনো ভিশনলেস একটি পলিটিক্যাল পার্টির নেতৃত্বের মধ্যে চলে যায় এবং তারা এটার একমাত্র দাবিদার হয়ে ওঠে, তখন সেই দেশের সাধারণ মানুষের যে আত্মত্যাগ, সেটা কোনো মানে থাকে না। যেটা 1971-এর পরে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের জনগণের ক্ষেত্রে ঘটেছে এবং মানুষ প্রতারিত হয়েছে। 72-এর শুরু থেকেই শেখ মুজিবুর রহমানের প্রেসিডেন্সিয়াল অর্ডার নামে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করা, যে বিধান অথবা কোনো চাকরি থেকে অপসারণ করা, কোনো কিছু ব্যবস্থা নেওয়া, কোনো কিছু বিরুদ্ধে, এটা তিনি করতেন মূলত নিজ ডিসিশনের মাধ্যমে, এবং পরবর্তীতে এটা হয়তো পার্লামেন্টে পাশ হয়েছে। কিন্তু যা কিছু 72-এ বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা মূলত এই প্রেসিডেন্সিয়াল অর্ডার নামেই করা হয়েছে এবং একক শেখ মুজিবের সিদ্ধান্ত দ্বারা। অ্যাবিউজ অফ প্রেসিডেন্সিয়াল অর্ডার্স অ্যান্ড দ্য রাইজ অফ অথরিটারিয়ানিজম। দ্য অ্যাবিউজ অফ প্রেসিডেন্সিয়াল পাওয়ার ইন বাংলাদেশ early years also highlights the failure of the constitutions to protect democracy. Sheikh Mujibur Rahman, through a series of presidential order, consolidated power and enacted laws that were used to suppress oppositions. The Rokhi Bahini Act that imposed on 7th March 1972. It was a paramilitary force, and this force was created under the Rokhi Bahini Act, giving unchecked power to this force to maintain law and order, often through extrajudiciary means. The Special Power Act, another tool crafted under the authority of the President, allowed the detention of individuals without trial. The Printing Press and Publication Act restricted freedom of the press, silencing the
critical voice. All these actions are taken under the guise of protecting the state, but in reality they are designed to centralize power in the hands of the government. এই সব আইনি করা হয়েছে মূলত জনগণকে শত্রু মনে করে তাদেরকে দাবায় রাখার কৌশল হিসাবে, এবং নাম ব্যবহার করা হয়েছে স্টেট। দেশের প্রতিরক্ষা, দেশকে রক্ষা করা, দেশের স্টেবিলিটি রক্ষা করা। আসলে দেশ কি? যেখানে জনগণই থাকলো না, জনগণকে যেখানে শিকার হতে হলো, ধুয়ে দিয়ে পানি খাবো। আর তারই রেজাল্ট ছিল শেখ হাসিনার বিভিন্ন স্থাপনায় যে চোখের পানি ফেরা যে নাটক, সেটার মধ্যেই ওই জিনিসটা আমরা দেখতে পাই। এটা উনি একা করেননি, এটা ওনাদের পৈতৃক একটি পদ্ধতি যেটা তার বাবাও ব্যবহার করতেন। এবং এইভাবেই সব থেকে বড় যে অ্যাবিউজটা হলো, অর্থাৎ গণতন্ত্রকে হত্যা করা হলো, সেটা ছিল হচ্ছে ক্রিয়েশন অফ দ্য বাংলাদেশ শ্রমিক আওয়ামী লীগ, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ইন 1975। এভাবেই মুক্তিযুদ্ধের মূল চেতনাকে, স্পিরিটকে বা মূল নীতিগুলোকে গলা টিপে হত্যা করা হয়। গলা টিপে হত্যা করে বাকশাল তৈরি করে সংবিধানকে থামিয়ে দেওয়া হয়। এই সংবিধান তো 75-এর বাকশাল কায়েমের মাধ্যমে বন্ধ হয়ে গিয়েছিল, বা এটা আর কোনো মানে ছিল না। এরপরে আবার বাকশালকে বাতিল করার কোনো সুযোগ কি ছিল? তখনই নতুন কনস্টিটিউশন তৈরি করা উচিত ছিল, বাট জিয়াউর রহমান সেটা করতে ব্যর্থ হয়, কারণ তিনিও ক্ষমতালোভী ছিলেন। তিনি অনেক কাজে সফল হয়েছেন, তিনি দেশকে ভালোবাসতেন, দেশের উন্নতি চেয়েছেন, বাট ক্ষমতার মোহ তিনি ত্যাগ করতে পারেননি। যদি ত্যাগ করতে পারতেন তাহলে কনস্টিটিউশনের রিফরমেশন 1975-এর পরেই হয়ে যাওয়ার কথা, সেটা হয়নি, বরং বাকশালকে বাতিল করা হয়। এইভাবে পদ্ধতিগত যে পরিবর্তন, সেটা সংবিধান নতুন রচনা করা ছাড়া এই এক সরকার এসে তাদের খুশি মতো জনগণকে উপেক্ষা করে পুরো সিস্টেমটাকে পাল্টায় ফেলার যে প্রবণতা এই সংবিধানে তৈরি হয়েছে, সেটাকে বন্ধ করতে গেলেও উই মাস্ট হ্যাভ টু রিক্রিয়েট আওয়ার কনস্টিটিউশন ইন এ নিউ নেম। এটা যারা বুঝতে পারে না তারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে না। এটা যারা বুঝতে পারে না তারা ফ্যাসিবাদ, অথরিটারিয়ান ডিক্টেটরশিপেরই পক্ষপাতিত্ব করে। এরপর আসা যাক আর্টিকেল 70 নম্বর অনুচ্ছেদ, দ্যাট অলওয়েজ প্লেজ অ্যাজ অ্যান অবস্টেকলস টু এস্টাবলিশ ডেমোক্রেসি। অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল 70, কোনো সংসদ তার দলের বিপক্ষে ভোট দিতে পারবে না। আমরা জানি বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ সিট পাওয়া দলটি সরকার গঠন করে, এবং বাংলাদেশে এই সরকারের প্রধান হয় প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রী একই সাথে সংসদীয় নেত্রী এবং সরকার প্রধান এবং মন্ত্রী পরিষদের প্রধান, তিনটি ক্ষমতার অধিকারী। সেরকম একটি জায়গায় যদি দলের বিরুদ্ধে ভোট না দেওয়ার আইনগতভাবে এটা প্রতিষ্ঠিত হয়, এবং যেটা 72-এর সংবিধানের মাধ্যমে হয়েছে, তাহলে সেই সাংসদদের ভূমিকাটাই কি, বা তাদের কাজ আর কি বাকি থাকে? তারা তো প্রধানমন্ত্রীর একটা আজ্ঞাবহ কর্মচারী ছাড়া আর কিছুই বলে পরিগণিত হবে না। And this article has undermined the very essence of parliamentary democracy by reducing the autonomy of elected representatives. As a result, parliamentary became rubber stamps institutions incapable of holding the executive branch accountable. The inability of lawmakers to vote based on conscience or in the best interest of the constituents eroded the democratic fabric of the concentrating in the hands of the fabric of the. As a result, the parliament became a rubber stamp institutions incapable of holding the executive branch accountable, and the inability of lawmakers to vote based on the conscience of the best interest of their constituents eroded the democratic fabric of the state, concentrating power in the hands of a few party leaders. এরপরে আছে প্রেসিডেন্টের পদ এবং তার কর্মকালীন। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রধান হিসেবে প্রেসিডেন্টের একটি পদ রাখা হয়েছে। তাকে যেভাবে নির্বাচন করা হয়, অর্থাৎ বলা হয়েছে দেয়ার শ্যাল বি প্রেসিডেন্ট অফ দ্য স্টেট অ্যান্ড হু শ্যাল বি ইলেক্টেড বাই দ্য পার্লামেন্টেরিয়ান। শুনলে মনে হয় হোয়াট এ সিস্টেম অফ ডেমোক্রেসি, বাট অ্যাকচুয়ালি পার্লামেন্টেরিয়ানদের ভোটে নির্বাচিত হওয়ার এখানে কোনো সুযোগ রাখা হয়নি কনস্টিটিউশনে, কারণ সেখানে সংখ্যাগরিষ্ঠ দলটি হচ্ছে যারা সরকার গঠন করে, এবং সেই সংখ্যাগরিষ্ঠ দলের এমপিরা দলের বিপক্ষে ভোট দিতে পারে না। সুতরাং এই প্রেসিডেন্টের পদটিতে কোনো ইলেকশনের পদ্ধতি আসলে কার্যকর নেই। বলা হচ্ছে ইলেক্টেড হবে, কিন্তু বাস্তবে এখানে ইলেকশন নাই, বরং যেহেতু সরকারি দলের সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারছে না, সেহেতু ভোটিং সিস্টেমই নাই। আর না থাকার কারণে এই প্রেসিডেন্ট পদটি নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ প্রধানমন্ত্রীর উপরে ন্যস্ত হয়েছে অগণতান্ত্রিকভাবে, এবং তিনি চাইলে তার বাসার মালি অথবা ড্রাইভারকেও প্রেসিডেন্ট বানিয়ে দিতে পারে। কনস্টিটিউশনালি প্রাইম মিনিস্টার উইল নট বি অ্যাকিউজ অফ দ্যাট অ্যাক্ট। এবং প্রেসিডেন্টের যে কাজগুলি, যেমন বিভিন্ন সাংবিধানিক পদে প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার, ইউনিভার্সিটির যে চ্যান্সেলর, এরকম একাধিক পদে সবগুলো নিয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্ট
এর হাতে দেওয়া হয়েছে নিয়োগ, কিন্তু একই সাথে আবার এটা বলা হয়েছে তাকে প্রধানমন্ত্রীর কাছ থেকে পরামর্শ নিতে হবে। তার মানে এখানেও এই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে নিয়োগ করছে, আবার প্রেসিডেন্টের সকল কর্মকাণ্ড যেগুলো রাষ্ট্র পরিচালনার সাথে সম্পর্কযুক্ত সে সকল কর্মকাণ্ডের ক্ষেত্রে পক্ষান্তরে পরামর্শের কথা বলে আসলে প্রেসিডেন্টকে বাধ্য করা হয়েছে প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ থেকে তার কর্মকাল সম্পন্ন করার জন্য। তার নিয়োগ থেকে শুরু করে সকল কিছুই প্রধানমন্ত্রীর ইশারার উপর নির্ভর করে। এভাবেই প্রেসিডেন্টের পদকে তৈরি করে রাষ্ট্রীয় সম্পদের যেমন অপচয় করা হয়েছে, গণতন্ত্রকে একটি আইওয়াশ হিসেবে ব্যবহার করে মানুষকে বোকা বানানো হয়েছে, পৃথিবীকে বোকা বানানো হয়েছে। যদি প্রেসিডেন্টের পদটি রাখতেই হয় তাহলে তার ক্ষমতাকে স্বতন্ত্র করে তার নির্বাচন পদ্ধতিটাকেও এমনভাবে করতে হবে সেটা যেন আসলে একটি নির্বাচন পদ্ধতি হয়, সেটা যেন কোনো বিদ্রুপ বা উপহাসের বিষয়বস্তুতে হয়ে না দাঁড়ায়। So it can be said that after 53 years it is evident that the 1972 Constitution has not fulfilled the aspirations of our liberation war and the aspirations and people's demands for a democratic state. In fact, the aspirations of the liberation war is to establish democracy and equity and social justice. On the contrary, these constitutions, 1972's constitutions, has been used to justify the suppression of the dissents, the concentrations of wealth and power, and the violation of the fundamental rights of the people. The Constitution's provisions, from the vague promises of socialism to the unchecked powers vested in the presidents or later the prime ministers, have enabled the state to act with impunity. It is time for Bangladesh to rewrite its constitution, addressing the flaws that have allowed for the abuse of power and the erosions of democracy. A new constitution should ensure that secularism is upheld, that nationalism is inclusive, and that the economy serves the interest of the people, not the political elite. The new document must guarantee fundamental rights that cannot be overridden by vague justifications of social unrest or state security. অর্থাৎ একটি নতুন সংবিধানে শুধুমাত্র একটি সেকুলার অর্থাৎ সকল সম অধিকার সম্পন্ন একটি সমাজ যেখানে মানুষের বলার অধিকার থাকবে, ফান্ডামেন্টাল রাইটস গুলো শুধু কন্ট্রাডিক্টরি সংবিধানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবে যাতে এটা অ্যাপ্লিকেবল হয় সেই বন্দোবস্ত থাকবে, এবং পলিটিক্যালে কোনো দানব যাতে তৈরি না হতে পারে, কোনো এলিট শ্রেণী যাতে তৈরি না হতে পারে পলিটিক্যালি এম্পাওয়ারমেন্টের মাধ্যমে, সেটা নিশ্চিত হবে। জনগণের ফান্ডামেন্টাল রাইটস প্রতিষ্ঠিত হবে, সকল মানুষের মর্যাদা সমান সেটা প্রতিষ্ঠিত হবে, এবং সেটা প্রতিষ্ঠার পথে আবার কোনো কন্ট্রাডিকশন থাকবে না সংবিধানে। এবং নতুন কোনো সরকার এসে তাদের খেয়াল খুশি মতো সংবিধানের যে মৌলিক স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক যেটা, সেটাকে সংখ্যাগরিষ্ঠতার ওজোর দেখিয়ে পাল্টে ফেলতে পারবে না। কনস্টিটিউশন জনগণের জন্য, কনস্টিটিউশন জনগণের মতামতের প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং এই কনস্টিটিউশনের মৌলিক স্ট্রাকচারাল যে ফ্রেমওয়ার্ক সেটা পাল্টানো শুধুমাত্র জনগণের অধিকার বা জনগণের ইচ্ছার উপর নির্ভর করে, সেটা জনগণের হাতেই থাকতে হবে। কোনো অবস্থাতেই বেসিক স্ট্রাকচারে হাত দিতে পারবে না, সেই বন্দোবস্ত করেই সংবিধান রিরাইট করতে হবে। এবং ৭২ সংবিধানে অর্থনৈতিক বিষয়গুলোকে প্রভিশনের মধ্যে ঢুকিয়ে ওটাকে অকার্যকর করে ফেলা হয়, যেমন শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য এবং কর্মসংস্থান। এই জিনিসগুলোকে শুধুমাত্র প্রভিশনে রাখা হয়েছে, রাষ্ট্র করবে। নতুন সংবিধানে এই অংশগুলোকে কিভাবে করবে, কখন করবে এবং কতটুকু করতে হবে কোন সময়ের মধ্যে, এটা তো একদিনে সম্ভব না। সবার জন্য সুস্বাস্থ্য বা শিক্ষা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা কিন্তু একটি গণতান্ত্রিক দেশে রাষ্ট্রের একটা দায়িত্বের মধ্যে পড়ে। রাষ্ট্র একজন ব্যক্তিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে না, কিন্তু ন্যূনতম তার যে রাইট অর্থাৎ নাগরিক হিসাবে তার কাজ পাওয়ার সুযোগ, লেখাপড়ার সুযোগ, বেঁচে থাকার জন্য একটি সুস্থ পরিবেশের সুযোগ, চিকিৎসা পাওয়ার সুযোগ, এগুলো রাষ্ট্র নিশ্চিত করবে। কিন্তু ৭২ সংবিধানে সেটা করা হয়নি, শুধু নামে রাখা হয়েছিল। কিন্তু নতুন সংবিধানে অবশ্যই এই রাষ্ট্র এটা কিভাবে নিশ্চিত করবে, কতদিনের মধ্যে করবে, কোন পদ্ধতি অবলম্বন করে করবে, তার একটা সুস্পষ্ট গাইডলাইন নিউ কনস্টিটিউশনে অবশ্যই থাকতে হবে। এবং এভাবেই সরকারকে, পার্লামেন্টারিয়ানদেরকে বাধ্য করা যাবে জনগণের সাথে সম্পৃক্ত থাকতে এবং দেশের জন্য কাজ করতে। বর্তমান সংবিধান পার্লামেন্টারিয়ানদেরকে বাধ্য তো করেইনি, বরং তাদেরকে লুটপাট করার সুযোগ করে দিয়েছে, এবং এটাই আমাদের ৭২ সংবিধান। কাজে এখান থেকে আমাদের বেরোতে গেলে we must have to reform, rewrite and recreate our constitution for the people.